আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি সমসাময়িক বিষয়ে। আজকেও বরাবরের মতো বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি জনাব মাহবুব হোসাইন। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাকে এই অনুষ্ঠানে আবারও দাওয়াত করার জন্য। এর পাশাপাশি অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই, তো আমরা বরাবরের মতো শুরু করতে চাই পোস্টাল ভোট বিডির আপডেট দিয়ে। আপনি জানেন বিগত সপ্তাহ তিনেক ধরে এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশি যারা বিদেশে অবস্থান করছেন তাদের মধ্যে বেশ একটি আলোচনা সমালোচনার বিষয়। তো ইতিমধ্যে আপডেটের মধ্যে ইতিমধ্যে বা সারা বিশ্ব থেকে 2,60,369 জন ভাই বোন ভোটার হয়েছেন। এর মধ্যে 1 নম্বর অবস্থানে আছে সৌদি আরব, 67,283 জন ভোটার তারা নিবন্ধন করেছে। আর ফ্রান্স বরাবরের মতোই আমাদের 17 নম্বর অবস্থানে আছে, যদিও একটু প্রোগ্রেস হয়েছে। ফ্রান্স থেকে নিবন্ধন করেছে 3,969 জন ভোটার। তো তারপরেও এই সংখ্যাটা নিতান্তই কম। আপনি যদি এ ব্যাপারে একটু আপডেট বলতেন। জাকির ভাই, আসলে এখনো তো সময় আছে, 25 তারিখ পর্যন্ত লং টাইম। আমি মনে করি যে এটা ফ্রান্সের তো রীতিমতো প্রায় 4,000 এর কাছে চলে যাচ্ছে। তো আমি বিশ্বাস করতে চাই যে এটা আরো র্যাপিডলি বাড়বে এবং সারা বিশ্বেও বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা যাদের কাছে এনআইডি কার্ড আছে তারা সবাই করবেন এই কথাগুলো। ইতিমধ্যে আপনি আজকেও বাংলাদেশের জাতীয় নিউজগুলোতে এই বিষয়ে নিউজ হয়েছে এবং সরকার চেষ্টা করছেন সব জায়গায় মোটামুটি এটাকে একটু প্রোগ্রেস করার জন্য। আমি আবার আহ্বান জানাতে চাই প্রবাসীদেরকে যে আপনারা যতই কষ্ট হোক না কেন, আপনারা যদি না বুঝতে চান, আমি আগে বলেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাঙালি কমিউনিটির অবস্থান আছে, বিশেষ করে যারা বাঙালিরা যেখানে কেনাকাটা করে বা বাঙালিদের পাড়াবতে যেটা বোঝায়, এখানে সবাই কিন্তু সবাইকে সহায়তা করছে। ফ্রান্সেও ঠিক তেমনি আমরা গার্জনদ, ওভারভিলিয়ে, তারপর অন্য জায়গায় যেখানে যেখানে আপনার লাকুর্নো, প্রত্যেক জায়গায় কিন্তু মোটামুটি আমাদের বাংলাদেশিরা সহায়তা করছে। পাশাপাশি আপনি জানেন যেখানে একটি সংগঠন নাম বাংলাদেশ নাগরিক পরিষদ, তারাও কিন্তু রীতিমতো এটা একটা উৎসব পরিবেশে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং আরও যে সামাজিক সংগঠন এখানে যুক্ত হয়েছে। তাই আমি আবারও আশা রাখতে চাই, আবার অনুরোধ করতে চাই সবাইকে, বিশেষ করে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অ্যাটলিস্ট এটাকে একটা ভোট উৎসব হিসেবে চিহ্নিত করে আপনারা সবাইকে উৎসাহিত করুন দলবদ্ধ নির্বিশেষে। কারণ প্রবাসীরা বাংলাদেশের নাগরিক, আমরা একতাবদ্ধ হয়ে বিশেষ করে আমাদের অধিকারটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। কারণ আপনারা জানেন যে বিগত প্রায় 30 বছর এই বিষয়ে বাংলাদেশিদের প্রবাসীদের ভোটার করার জন্য নানা রকমের প্রচেষ্টা, বক্তব্য, বিবৃতি আমরা দিয়ে আসছিলাম। তারই রেজাল্ট কিন্তু এবছর 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আমরা পেয়েছি। সুতরাং এটাকে আমাদের সম্মান করা দরকার এবং এটাকে আমরা সামনে এগিয়ে যাব এবং আগামী নির্বাচনে আমরা প্রবাস থেকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত করবো। জাকির ভাই, জি, ধন্যবাদ। তো এই বিষয়ে আমরা শেষ কথা বলতে চাই এটাই যে প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদের জন্য একটু স্বস্তির খবর হচ্ছে বিগত কয়েকটা দিন টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে অনেক ভাই ভোটার রেজিস্ট্রেশন করতে পারেন নাই। এই সমস্যাটা ইদানিং আজকে গতকালকে থেকে একটু সলভ হয়েছে। আশা করছি এখন আমরা একবার বা দুইবার ট্রাই করলেই হয়ে যাবে আশা করছি। তো আপনারা আপনাদের অবস্থান থেকে ট্রাই করুন এবং যারা এই কাজ ইতিমধ্যেই করেছেন তারা অন্য ভাইকে সহযোগিতা করুন যাতে আমরা পর্যাপ্ত সংখ্যক ভোটার রেজিস্ট্রেশন করতে পারে, সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। তো মাহবুব ভাই, আমরা দ্বিতীয় আরেকটি খবরের দিকে যেতে চাই। আপনি জানেন গতকালকে তারেক জিয়ার একটি ইন্টারনাল কনফারেন্সে একটি বক্তব্য দেশে বিদেশে সব জায়গায় ভাইরাল হয়েছে, অনলাইনে এটা নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে। ওনার বক্তব্য একটু শুনি, তারপর ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে কথা বলবো। তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। জি মাহবুব ভাই, আপনি বক্তব্যটার আংশিক শুনলেন, ওনার বক্তব্যটা আরো বড় লম্বা। তো এই যে পয়েন্টটা উনি বলেছেন, এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেখানে যেসব রাজনৈতিক দল এখন ভূমিকা রাখছে বা দেশ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ, সেই সময় একটি শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বলা যায় যে বাংলাদেশের টপ পজিশনের যে দল, তার শীর্ষ নেতার মুখ থেকে এই ধরনের একটি বক্তব্য আপনি কিভাবে দেখছেন? জাকির ভাই, আপনাকেও আমি আসলে গতকালকে বলছিলাম যে আমি তার বক্তব্য শুনি, রাতে আমি যখন দেখলাম আমি নিজেও আসলে হচকিত হয়েছি। কারণ একজন জাতীয় পর্যায়ের অর্থাৎ টপ লিডার এবং আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ বলা হয় যাকে, তার কাছ থেকে এই ধরনের অনভিপ্রেত বক্তব্য আমি কখনো কামনা করি না। কারণ কি জানেন, উনি হবেন বেগম জিয়ার মতো ঐক্যের প্রতীক। আজকে যদি বেগম জিয়া যদি দুনিয়া থেকে চলে যান, তার জায়গা তো নিশ্চয়ই তিনি ফুলফিল করবেন এবং বাংলাদেশের মানুষ তার মধ্যে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার ছায়া দেখতে চায়, তাই না? সুতরাং আমি মনে করি যে তার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসাটা খুব দুর্ভাগ্যজনক, বরঞ্চ এটা আপনার দলের সাথে দলের এক সংঘাত সৃষ্টি করার জন্য নিয়ামক হিসেবে কাজ করবে। জাকির ভাই, আমি মনে করতে চাই যে এই ধরনের কথাগুলো থেকে তিনি যত সরে আসবেন
তিনি অন্তর্জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবেন। আপনার নিশ্চয় মনে আছে, আপনার 2001 সালে যখন বিএনপি জামাত যখন যৌথভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তখন তার একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বিবিসিকে। তিনি বলেছিলেন যে বাংলাদেশের জঙ্গিবাদ আছে বলে একটা বক্তব্য দিয়েছিলেন। বাট ওইটা দেওয়ার পরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি কিন্তু সেই বক্তব্য দূরে সরে এসেছিলেন। আমি মনে করি তারেক রহমান তারুণ্যের অহংকার শুধু না, এখন তিনি তো জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত হয়েছেন। আমি মনে করি যে তার মতো একজন আপনার আগামী দিনের ভবিষ্যৎ যিনি রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের সামনে আবির্ভূত যাচ্ছেন, তার কাছ থেকে অ্যাটলিস্ট জাতিকে বিভক্ত করার মতো বক্তব্য আমি কামনা করি না। দেখেন জাকির ভাই, আমি পার্সোনালি ব্যক্তিগত জীবনে কিন্তু এই দলের সাথে সম্পৃক্ত ছিল, আপনি জানেন আমি আইন শিক্ষা ফোরামের সেন্ট্রাল সেক্রেটারি ছিলাম। আমি কিন্তু জিয়া রহমানের মতো এরকম রাষ্ট্রনায়ক সূচিত মানুষ আমরা কামনা করি। সেই কামনা যদি ব্যর্থ হয়, জাতি কিন্তু ব্যর্থ হবে, এই রাষ্ট্র ব্যর্থ হবে। এবং তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে 71-এ তাদের দেখেছেন, আপনি তো এর আগেও তো কিছু বক্তব্য রেখেছেন, আপনার আগের বক্তব্যের সাথে আজকের যে বক্তব্য এক ধরনের অমিল আমরা পেয়ে যাই। সুতরাং জাতীয় নেতাদের কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য কামনা করি না। আমি মনে করি যে তিনি বরঞ্চ ঐক্যের প্রতীক হিসেবে বাংলাদেশের আগামী বাংলাদেশ গড়ার জন্য তিনি একটা সাহসী দায়িত্বশীল ভূমিকা রাখবেন, এটা আমরা আশা করতে চাই। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান, জিয়াউর রহমান যে পথকে অবলম্বন করেছিলেন, বেগম খালেদা জিয়া যেভাবে তিনি বাংলাদেশের ইসলামপন্থী এবং ন্যাশনালিস্ট ফোর্সের একজন অভিভাবক হিসেবে যে আবির্ভূত হয়েছিলেন, খেয়াল করেছেন অসুস্থ হওয়ার পরে সারা বাংলাদেশ একদম জোটবদ্ধভাবে বেগম খালেদার জন্য দোয়া করেছেন। এবং তিনি আজকে বিএনপির সম্পদ নয়, তিনি বাংলাদেশের গোটা বাংলাদেশের আপামর জনগণের নেত্রী এবং সম্পদ হিসেবে বিবেচিত হয়েছেন। আমি এসে আশা রাখতে চাই তারেক রহমান, আপনি অনেক কষ্ট করেছেন, নিপীড়নের শিকার হয়েছেন, সেই নিপীড়নের শিকারের মধ্যে আজকে দেশে বাইরে অবস্থান করছেন, আপনি দেশে ফিরে যাবেন, দেশকে পুনর্গঠিত করবেন, কিন্তু এই মুহূর্তে আপনার এই বক্তব্যটা আমি মনে করি যে জাতির মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে এবং এক ধরনের সংঘাতের জন্ম দেবে বলে জাকির ভাই আমি মনে করি। মাহবুব ভাই, আপনি তো সমসাময়িক একই সময় আমরা ঢাকায় ছিলাম, রাজনীতি করেছি, ওই সময় দেখছেন আপনি বিশেষ করে 91-তে 2001 সালে যখন জামাতের সাথে তারা ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে 91-তে তো নিঃস্বার্থভাবে জামাত তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তারা সরকার গঠন করেছে, কোনো প্রকার তাদের কাছ থেকে মন্ত্রিত্ব বা কোনো কিছু সুযোগ সুবিধা জামাত নেয়নি। তারপরে তারা কন্টিনিউ 5 বছর করেছে। এরপর 2001 সালে এসে 4 দলীয় ঐক্যজোট করার ফলে তারা সরকার গঠন করে এবং জামাতকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তারা একই সাথে সরকার পরিচালনা করেছে। তো ওনারা যদি এখন মনে করে যে 71 সালে জামাতের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, তাহলে তারা তখন কেন তাদের সাথে জোট করেছিল? এই প্রশ্ন কিন্তু এখন আপনি দেখছেন অনলাইন অফলাইনে মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে। তো এদিক থেকে তারেক জিয়া কি ছোট হচ্ছে না জাতির কাছে? যে একসময় আপনি ওই যে একটা কথা আছে না, সাথে থাকলে সাথী সঙ্গী, আর যদি দূরে থাকে তাই জঙ্গি। তো বিষয়টা কি এরকমই মনে করেন কিনা আপনি? আমি মনে করি না জাকির ভাই, হ্যাঁ আপনার সাথে একমত অনেকটা, কিন্তু আমিও বলবো যে এই তরফ থেকে তারেক রহমান বলেছেন বলে আবার এই তরফ থেকে আরেকটা পাল্টা বক্তব্য, আমি এই বক্তব্যে বিশ্বাসী না। আমি মনে করি যে যাদের ব্যাপারে উনি নেতিবাচক বক্তব্য রেখেছেন তাদের হবে ধৈর্য এবং সহ্য এবং বিনয়ী হয়ে এবং ব্যবহারের মধ্যে দিয়ে তারেক রহমানের এই বক্তব্যের জবাব দিবেন। এবং আমি বলবো যে জবাবের চাইতে ঐক্যে কামনা করা দরকার। হতে পারে তারেক রহমান উনি একটা ভুল বক্তব্য দিয়ে ফেলেছেন, তাই জন্য আমাকে একটা ভুল বক্তব্য দিতে হবে, আমি সেই রাজনীতি বিশ্বাস করি না, আমি ঐক্যের রাজনীতি বিশ্বাস করি। আমি আগেও বলেছি, দেখেন বাংলাদেশে কারা আজকে খুশি হবেন তারেক রহমানের বক্তব্যতে, কারা খুশি হচ্ছেন? তারাই খুশি হচ্ছেন যারা 24-এর বিপ্লবকে বলে একটা মব বলে, যারা এই 24-এর বিপ্লবকে বিপ্লব মনে করে না, যারা মনে করে যে আবার ফেসিলিটি ফিরে আসবে, তারাই কিন্তু খুশি হবে। তারেক রহমানের এইটা বিবেচনা দরকার। তারেক রহমান মাথায় রাখা দরকার যে এই শেখ হাসিনা রেজিম তাকে নিপীড়ন করেছে, তার শারীরিক নিপীড়ন করেছে। আমাদের সেই মইনুল রোডের ঐতিহাসিক বাড়িটি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের আমাদের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি হিসেবে বিবেচিত ছিল, সেই বাড়ি থেকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছিল। এবং তাই না, আপনি দেখেন আপনার তার প্রতি যে জুলুম নিপীড়ন করেছে শেখ হাসিনা সরকার গত 15 বছরে, সামান্য কিছু টাকা, যে টাকা আত্মসাৎ করেনি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রাখা হয়েছে, এটাকে মিসগাইড করে তারপরে আপনার ফরমাশি রায় দিয়ে তাকে এখানে সাজা দেওয়া হয়েছিল। আমি কি বলবো না যে তারেক রহমান কি সে ভুলে গেছে ইতিহাসগুলো? এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই। এখনো কিন্তু বাংলাদেশের এই যে গত পরশুদিনও তো আপনি দেখবেন যে গণকবর থেকে লাশ তোলা হয়েছে চিহ্নিত করার জন্য। সুতরাং এই বিষয়গুলো তাকে বিবেচনা দরকার। আমি আবারও আহ্বান জানাবো আমাদের এই প্রিয় মানুষটাকে, তারুণের অহংকার বলেন বা জাতীয় নেতা বলেন তারেক রহমানের প্রতি, যে আপনি এমন বক্তব্য রাখবেন না যে বক্তব্যতে আমাদের জাতির মধ্যে এক ধরনের বিভক্তি শুরু হয়। মাহবুব ভাই, আজকে তারেক রহমানের একটি বক্তব্য আপনি দেখতেছেন, যেখানে উনি বলছেন যে সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য। অর্থাৎ উনি বলছেন যে প্রার্থী যে কেউ হলেই হবে, কোনো সমস্যা নাই, মুখ্য হচ্ছে ধানের শীষ। অর্থাৎ এটা কি আপনি সাপোর্ট করেন কিনা ওনার এই বক্তব্য? আমি এই ব্যাপারে একদম সরাসরি কথা বলি, আমি তারেক রহমানের এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি। মার্কা থাকবে, মার্কা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি যে মানুষটাকে প্রেজেন্ট করবেন, যে মানুষটাকে আপনি পার্লামেন্টে আনবেন, সে মানুষটা ওই এলাকার মানুষের প্রিয় হতে হবে, ওই মানুষটা ওই এলাকার সবার গ্রহণযোগ্য মানুষ হতে হবে। তারপরে তো হবে মার্কা, তখনই কিন্তু সার্থকতা
পায় যখন মানুষগুলো সার্থক হয়। মার্কা তখনই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হয় যখন একটা মানুষ ভালো হিসেবে মানুষের কাছে চলে যায়। দেখেন জিয়াউর রহমানকে যখন দল করেছিলেন, জাতীয় দল থেকে শুরু করে বিএনপি যখন করলেন, তখন কাদের আনছিলেন? বাংলাদেশের ভালো ভালো ঘর থেকে, আপনার শিক্ষক, আপনার কি বলে এই বুদ্ধিজীবী, তারপরে আপনার ভালো ভালো ছাত্র, পাশাপাশি আপনার ভালো ভালো পরিবার থেকে, সে নবাব পরিবার থেকে শুরু করে সব জায়গা থেকে লোকে ডেকে তিনি এক জায়গায় করেছেন। মেধা মননের একটা সমন্বয় তিনি করেছিলেন, যে কারণে শহীদ জিয়াউর রহমান কিন্তু ওই বলে না যে তার যুগটা ছিল, অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বর্ণযুগ, সেটা ছিল জিয়াউর রহমানের ওই প্রায় 3.5 বছরের একটা সময়। এবং তার পরবর্তী পর্যায়ে দেখেন সাত্তার গভর্নমেন্টের সময় সামান্য সময় পেয়েছিল, বেগম জিয়াও কিন্তু যখন দায়িত্বে ছিলেন, বিশেষ করে 90 এবং 2001, সে কিন্তু একদম জিয়াউর রহমানকে ফলো করে কিন্তু আসলে কিন্তু বিনির্মাণ করার চেষ্টা করেছেন, তাই না? সুতরাং আপনার প্রার্থীকে হতে হবে, কারণ আপনি শুধু মার্কা নয়, মার্কা তো একটা আপনার কি বলে একটা মানে আপেক্ষিক বিষয়, তাই না? কিন্তু প্রার্থী যিনি যাবেন, যে আমি ধরেন আপনি জাকির হোসেন, আপনি খুলনায় বা পিরোজপুরে দাঁড়ালেন, আপনি যদি ব্যক্তি যদি খারাপ হন, তাহলে মার্কা আপনার সুতরাং মার্কায় কোনো যায় আসে না। বরঞ্চ আমি মনে করি যে তারেক রহমানের এই কথাটাও এক ধরনের, আমি বলবো যে মানে রাজনৈতিক নেতা হিসেবে আমি কামনা করি না, কারণ তিনি দীর্ঘদিন তো এই দল চালাচ্ছেন। এই দীর্ঘদিন দল চালাদিকে অনেক মানুষ কিন্তু তৈরি হয়েছে, তাই না? অনেক, এখন তো ছাত্র নেতা তো অনেক জাতীয় নেতা হয়েছেন। সুতরাং ছাত্র নেতাদের মাঝখান থেকে যদি ভালো ভালো লোক যদি চয়েস করেন, তাহলে আমি বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনে অবশ্যই বিএনপি একটা বড় দল, তাদের ভূমিকা ছিল এদেশে 3-3 বার তারা প্রায় 5 বারের মতো তারা এই দেশ পরিচালনা করেছেন। সুতরাং মানে ভয়ের কি আছে, আতঙ্কের কি আছে? মার্কা কেন? আপনি ব্যক্তিকে দেন না, মার্কা সে নিয়ে যায়, তাই না? তার মানে কি মার্কা ব্যক্তি, এর একটা সমন্বয় থাকতে হবে, তখন মানুষ চুজ করবে। ভাই, আপনি জানেন যে খালেদা জিয়ার লন্ডনে যাত্রার নিয়ে একাধিক বক্তব্য আমরা শুনেছি। শেষ পর্যন্ত বোধহয় তার আপাতত লন্ডন যাওয়া হচ্ছে না, এবং গণমাধ্যমে যেটা জেনেছি যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তো সেই দিক বিবেচনা করেই কি খালেদা জিয়ার লন্ডনে যাওয়া হচ্ছে না, নাকি তারেক জিয়া আসতে পারতেছেন না এই কারণে লন্ডনে যাচ্ছেন না? আবার ওদিকে তারেক জিয়ার স্ত্রী উনি অলরেডি কিন্তু ঢাকায় অবস্থান করছেন। তো সব মিলিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে খালেদা জিয়া লন্ডনে কেন যাচ্ছেন না? তবে জাকির ভাই, আসলে বেগম খালেদা জিয়ার মানে আসল খবর কিন্তু আমরা কেউ পাচ্ছি না, তাই না? মানে রিয়েল খবর যেটা আমরা কেউ জানতে পারছি না। আমরা মানে এক একজনের কাছে এক এক ধরনের বক্তব্য শুনি। ডাক্তার জাহিদ ভাই উনি এক কথা বলেন, বা জুবাইদুর রহমান উনি যখন কথা বলেন তার রেফারেন্সে কিছু কথা আসে, কিন্তু বেসিক্যালি আসলে কি অবস্থায় বেগম খালেদা আছেন, তার স্বাস্থ্যের অবস্থাটা কি, আমরা কিন্তু কেউ কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, তবে এটা ঠিক, বেগম খালেদার বয়স এবং তার শারীরিক নানা যে আপনার রোগ, যে ধরনের তার অসুখ আছে, সেগুলোকে বিবেচনা করে বলা যায় যে তিনি এখন আসলে মানে ভ্রমণ করা, বিমানে চড়ে এক দেশে আরেক দেশে যাবে সে অবস্থা এখন নাই, যে কারণে আপনার তাকে হয়তো নেওয়া যাচ্ছে না। পাশাপাশি আপনার জুবাইদুর রহমান এখানে আছেন, উনি যতদিন থাকবেন আমি মনে করি যে অ্যাটলিস্ট তো পরিবারের কাছের মানুষটা তিনি এখানে আছেন। আর যেটা আমি এখন আশা করি যে যদি সুযোগ হয়, সিকিউরিটি সব ঠিক থাকে, তাহলে আমি তো কামনা করতে চাই যে তারুণ্যের অহংকার আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান দেশে আসুক এবং তার মার পাশে থাকুক, এই কামনা আমি করি। কিন্তু আমি প্রথম বলবো যে সিকিউরিটি প্রশ্ন, আমি তো আগে বলছি যে তারেক রহমানের সিকিউরিটি প্রশ্নে নানা রকম কথা আছে, সুতরাং সেটা যদি আপনার ওভারকাম করা যায়, তাহলে আমি মনে করি আসলে এদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে তাকে গ্রহণ করবে এবং বেগম জিয়া অ্যাটলিস্ট তার সন্তানকে পাশে পাবে এবং সেও মায়ের পাশে থাকতে পারবে। জাকির ভাই, আপনি কি মনে হয় যে মানে খালেদা জিয়ার লন্ডনের যাওয়ার সম্ভাবনা আছে? আপাতত দৃশ্যমান না। আমি বলছি বেগম জিয়ার যে আসলে তার শারীরিক কন্ডিশন কি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা কেউ জানতে পারছি না, কেউ না। মানে জাহিদ ভাই যে কথা বলেন বা অন্য দুজন যে কথা বলেন, সেগুলো খুব ফেক টার্ম। বেগম খালেদা জিয়া আমরা তো জানি সে ভেন্টিলেশনে আছেন, কিন্তু এরপরে সে ওখান থেকে তাকে মানে ভেন্টিলেশন থেকে কি সরানো হয়েছে কিনা, এটাও কিন্তু ব্যাখ্যা নাই। কিন্তু যদিও কিছু কথাবার্তা শোনা যায় যে উনি বলেছেন যে উনি দেশে বাইরে যেতে চাচ্ছেন না, উনি কি বলেছেন নাকি আমরা এজাম করে বলছি, এটা একটা প্রশ্ন। রাইট। আমরা যতটুকু জানি যে সে তো একটা মানে ভেন্টিলেশনে আছেন, সিচুয়েশনে আছেন। হ্যাঁ, উনি তো কথা বলতে পারেন, থাকলে কি মানুষ কথা বলতে পারে? হ্যাঁ, রাইট। যাই হোক, আমরা দোয়া করি তার জন্য, জানা যাক তাকে। নিশ্চয়ই আমরা দোয়া করি, আমাদের প্রিয় মানুষের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আমাদের দেশপ্রেমিক আমাদের রাজনীতির যেন তাতে ভূমিকা রাখতে পারে। খুব দরকার, তার মতো মানুষ দরকার আমাদের। বাবা, আরেকটা নিউজ আপনার নলেজ জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই গত 3 দিন আগে নির্বাচনকে স্থগিত করার জন্য একটি রাজনৈতিক দল একটা রিট করেছিল হাইকোর্টে, আজকে সেটা খারিজ করে দিয়েছে। তো ওনাদের বক্তব্য ছিল মূলত জেলা প্রশাসক এবং নির্বাচন কর্মকর্তাদেরকে নিয়ে ওনার কিছু বক্তব্য ছিল। তো আজকে বোধহয় সেটা শুনানি হয়েছে এবং এই লক্ষ্যে হাইকোর্ট বিভাগ এটাকে খারিজ করে দিয়েছে। তো এ ব্যাপারে আপনার মতামত একটু জানতে চাচ্ছি। আমার প্রথম কথা হচ্ছে এই ধরনের বিষয়গুলো আসলে খুবই হালকা, এবং যারা করছেন তারা ওইভাবে গুরুত্বপূর্ণ কোনো মানুষ নন। কিন্তু আপনি তো মানে ইউ হ্যাভ রাইট টু ডুইং সামথিং অ্যাজ এ সিটিজেন হিসেবে, আপনি কিন্তু আপনার স্বাধীনতা আছে কিছু করার। এখন সেই স্বাধীনতাকে আপনি নিজেকে ভোগ করার জন্য সাহায্য করে যাচ্ছেন, এক উকিল ধরছেন, ট্রিট করে দিচ্ছেন। তবে এই বিষয়গুলোকে নিরসিত করা উচিত, কারণ এতে কি হয়, এতে সময় হাইকোর্টের সময় নষ্ট হয়, রাষ্ট্রের
অর্থ অপচয় হয়। সুতরাং এই সমস্ত ঠুনকো বিষয়, কারণ নির্বাচন হবে এটা বাস্তবতা। তবে যদি কোনো বক্তব্য থাকে আপনি ভয়েস রেজ করতে পারেন, আপনি সভা সেমিনার করতে পারেন, সেখান থেকে আপনি বলতে পারেন যে আমাদের এই কথাগুলো আছে, এই কথাগুলো মানে মানে পরিবর্তন করলে বা এই আমি বলবো যে যদি কোনো ঝামেলা থাকে সেগুলো সমাধান করার জন্য আপনি সরকারকে পরামর্শ দিতে পারেন। কিন্তু হুটহাট করে আপনি রিড করবেন, মানে এক ধরনের হাস্যকর পরিবেশে নিয়ে যাবেন, এই বিষয়গুলো আগেও হয়েছে এবং আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি হয়েছে জাকির ভাই। কিন্তু এই ধারাটা বন্ধ হওয়া দরকার, কারণ অ্যাটলিস্ট বিচারের জায়গাটাকে একটা মানে ভালো জায়গায় রাখা দরকার, এক সম্মানের জায়গায় রাখা দরকার। এই ধরনের রিড করলে কি হয়, মানে যে করে সেও হাসি, মানে একটা হাসি হয়, আর সময়টা কিন্তু আলটিমেটলি আমাদের নষ্ট হয়ে জাকির ভাই। রাইট। মাহবুব ভাই, সর্বশেষ আরেকটি বিষয় একটু অবতারণা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি মন্তব্য, বিশেষ করে একটি ট্রাইব্যুনালকে নিয়ে। পরে আবার ট্রাইব্যুনাল থেকে তাকে শোকজ করা হয়েছিল, বলছিল আপনার সনদ নিয়ে আজকে 8 তারিখ কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল। যদিও আজকে 8 তারিখের আগেই উনি কোর্টে একটি লিখিত পিটিশন দিয়েছেন, মানে প্রেয়ার দিয়েছেন এবং নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়েছেন যে ওনার এই বক্তব্য ভুল ছিল। তো ফজলুর রহমানের কিছু বক্তব্য ইদানিংকার খুবই আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। ওনার মতো একজন ব্যক্তির কি এই ধরনের কথা বলা সাজে কিনা, আপনার দৃষ্টিতে কি মনে হয়? ধন্যবাদ জাকির ভাই। আজকে একটা কথা বলি, যে কথাগুলো আমি কখনো বলিনি, আজকে বলি। ফজলুর ভাই আমাদের খুব কাছের মানুষ। আমি এবং আমাদের আইনচিন্তা ফোরামের প্রেসিডেন্ট ছিল মজিবুর রহমান কাজল, নেত্রকোনার সন্তান। আমি এবং কাজল ভাই ফজলুর ভাই কিন্তু বিএনপিতে আনার জন্য সবচেয়ে ভূমিকা রেখেছি, এবং বাবর ভাই তখন আপনি জানেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবং তার মাধ্যমে বেসিক্যালি ফজলুর ভাই বিএনপিতে ইন করেছিলেন। ফজলুর ভাই কি সজ্জন মানুষ ছিলেন, আমার কাছে সেটাই মনে হয়েছে, এবং তখন সে অনেক ভূমিকা রেখেছেন। এবং এর পরবর্তী পর্যায়ে আমি দেশ ত্যাগের পর থেকে শুরু করে তার কিছু বক্তব্য, উনি এখানে ফ্রান্সে এসেছিলেন, বেরিয়ে গেছেন 2011 সালের দিকে। আমি মানে ফজলুর ভাইয়ের এই ধরনের কথাবার্তাগুলোকে আমি আসলে খুব বিস্মিত হই যে আমি যে যাকে চিনতাম, যে ফজলুর ভাইকে চিনতাম, যিনি আমার বড় ভাই, যাকে আমি সম্মান করতাম, যার বক্তব্য পছন্দ করতাম, একদম নীতিমান মানুষ, সে কি সেই মানুষের কিনা, আমার কাছে এটা খুবই হয়। যাই হোক, তারপরে পর্যায়ে তার সাথে আমার যোগাযোগ আছে, ফজলুর ভাইয়ের সাথে আমার যোগাযোগ এখনো আছে। আমি আশা রাখতে চাই ফজলুর ভাই এই ধরনের মানে ভূমিকা থেকে দূরে আসবেন এবং তিনি একজন জাতীয় নেতা হিসেবে ভূমিকা রাখবেন, এটা আমি আশা রাখতে চাই, এবং বিভাজিত রাজনীতিটা থেকে আমাদের মনে করেন দূরে আসা দরকার। আর যেটা বললেন যে অলরেডি কিন্তু ট্রিব্যুনালে কিন্তু তাকে কিন্তু মাফ করে দিয়েছেন, তবে কিছু অবজারভেশন দিয়েছেন যাতে করে ভবিষ্যতে এগুলো না করেন, এবং তার এই মানে ট্রিব্যুনালের রায়ের মধ্য দিয়ে শুধু ফজলুর ভাই না, এরকম যত ফজলুর ভাই আছেন যারা কোর্টকে নিয়ে আজে বাজে মন্তব্য করেন, এদের ব্যাপারে একটা বার্তা হিসাবে আমি মনে করি যে এটা কাজ করবে। কারণ ফজলুর ভাই সিনিয়র মানুষ হিসেবে ট্রিব্যুনাল তার আবেদনকে গ্রহণ করেছে, কিন্তু তাকে আমি তিরস্কার বলবো না, তাকে সাবধান করেছেন, এবং এই সাবধানটা শুধু তার জন্য না, যারাই এই কোর্ট নিয়ে আজে বাজে মন্তব্য করে, শুধু ট্রিব্যুনাল না, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে যারাই আজে বাজে মন্তব্য করবেন, এটা আমাদের তাদের জন্য একটা সতর্কবার্তা। জাকির ভাই, জি। তো মাহবুব ভাই, আরেকটা খবর আপনার সাথে একটু শেয়ার করি, আমি দেখাতে পাচ্ছি না, এখানে বাংলা ট্রিবিউন নিউজটা করেছে, এখানে আসছে যে জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা এবং সহিংসতার রাজনীতি ছড়িয়ে দিচ্ছে বা উস্কে দিচ্ছে, এমনটি মন্তব্য করেছে এনসিপি। আপনার কাছে কি মনে হয়, জামাত কি আসলে ধর্মের ব্যবসা করে, বা জামাত কি ধর্মকে পুঁজি হিসেবে মন্তব্যটা কারা করেছে? এনসিপি। জি জি, এনসিপি। এই কেবলমাত্র দেখলাম বাংলা ট্রিবিউনে রিপোর্টে করেছে। আমি তো দেখেন জাকির ভাই, আমি বলবো যে এনসিপির দেখা নেতৃবৃন্দ এরা তো আমাদের সন্তান তুল্য, তাই না? আমার মেয়েটা কিন্তু ইউনিভার্সিটি থেকে শেষ করছে, অনার্স শেষ করছে, সুতরাং এরা তো আমার সন্তান তুল্য। এদের মানে ডিপ পড়াশোনা নাই, একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে যে তারা যে জোট করেছেন, মানে এনসিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবং ওই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং এটা করার পরে একটু আলোচিত হতে চান বলে আমার কাছে মনে হয়েছে। এই আলোচিত কি শুধুমাত্র এইসব বিষয় হওয়া দরকার? অনেক রাষ্ট্রের তো অনেক বিষয় আছে। আপনারা জোট করেছেন 24-এ, আপনারা ভূমিকা রেখেছেন একটা অংশ, এবং তারা আপনারা একটা দল করেছেন। আমি মনে করি যে আপনারা এমন কথা বলবেন না যে কথায় এদেশের মানুষ আপনাদের প্রতি নেতিবাচক মানে কি বলে এক ধরনের ধারণা গ্রহণ করুন। কারণ দেখেন, আপনারা কিন্তু আমাদের সন্তান, এবং আপনাদের সাহস ভূমিকার কারণে কিন্তু একটা ফিসিবাদের কিন্তু পতন হয়েছে। আপনারা এমন আচরণ করবেন না যে আচরণে আপনাদের ভূমিকা নিয়ে আমাদের সংশয় বা প্রশ্ন দেখা দেয়। জামাত ইসলামী বিষয় আপনি আপনার ইউ হ্যাভ রাইট টু সে, আপনার অধিকার আছে কথা বলার, কিন্তু একটা জাতি বিনির্মাণের সময় একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে যাচ্ছি, সেই মুহূর্তে এই ধরনের কথা বলে এই যে বিভাজিত রাজনীতি, আবার যে সংঘাতপূর্ণ রাজনীতি সৃষ্টির একটা পায়তারা আপনারা করবেন। আমি আরেকটা অনুরোধ করতে চাই, বিশেষ করে নাসির উদ্দিন, মানে এই মানে এনসিপির এই যে তরুণ নেতা, তারও কিছু মানে অযাচিত বক্তব্য বিএনপি নিয়ে, জামাত নিয়ে, এই ধরনের বক্তব্য থেকে আপনি দূরে থাকুন। বরঞ্চ আপনারা একটা দল করেছেন, আপনারা এখন আপনাদের ম্যানিফেস্টো তৈরি করতে পারেন নাই, সংবিধান তৈরি করতে পারেন নাই, আপনাদের বক্তব্য আপনারা কি করতে চান, লোক উদ্দেশ্য কি, আপনি সেগুলো তৈরি করেন, সেগুলো তৈরি করে জাতির সামনে হাজির হন। জাতি আপনাদেরকে যদি গ্রহণ করে, ইয়েস ওকে, আগামী বাংলাদেশ আপনারা পরিচালনা করবেন, কিন্তু আপনারা এমন বক্তব্য দিবেন না যে বক্তব্যের কারণে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবেন এবং জাতিকে একদম ধোঁয়াশার মধ্যে নিয়ে যাবেন। জাকির ভাই, মাহবুব ভাই, এনসিপি আমরা জানি জুলাইয়ের অগ্রযাত্রার নায়ক ছিল, কিন্তু তার মানে এই না যে তারা কিন্তু জনগণের যে একদম কলিজার আস্থা গ্রহণ করতে, মানে না, এনসিপি সবাই না। দেখেন, এনসিপি সবাই মানে বাংলাদেশের যারা বিপ্লব করেছে 24-এ, তাদের কিছু একটা অংশ,
তাই না? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কি কোনো নেতৃত্ব এখানে আছে? নাই। তাহলে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এই যে সারা বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়ে দিল। সবচেয়ে সাহসী আমপুর থেকে শুরু করে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলো যারা ভূমিকা রাখছে, ওরা যদি রাস্তায় না নামতো তাহলে কি লড়াইটা কি জমতো, অথবা ফেসিবাদের পতন কি ত্বরান্বিত হতো? ভুল বুঝছে আমার মনে হয় যে ওদের হয়তো পিছন থেকে কেউ কোনো উস্কানি দিচ্ছে। তবে আমি আগে আপনার সাথে শেয়ার করেছিলাম, এনসিপির উচিত হবে, ওরা যে একটা 3 দলীয় একটা জোট করেছে, আমার মনে হয় না যে এই জোটে কোনো হালে পানি পাবে। ওদের উচিত ছিল জুলাইয়ের পক্ষের শক্তি যারা, ওদের তো বোঝা উচিত যে কারা, এবং নিঃস্বার্থভাবে এন্টি ইন্ডিয়ান মেন্টালিটি যারা বহন করে, এটা ওদের বোঝা উচিত ছিল। এবং সেই দলের সাথে যদি ওরকম মানে একটি ঐক্য বা সমমনা জোট করে যদি নির্বাচন করতো, তাহলে হয়তো বা আমার আশা ছিল যে ওরা কয়েকজন হয়তো এমপি হিসেবে উঠে আসতে পারতো। কিন্তু এখন যে অবস্থা, একটা তৃতীয় জোট করেছে, তারপর বিএনপির সাথে বোধহয় যাচ্ছে না, সব মিলিয়ে ওদের পার্লামেন্ট মেম্বার হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন? দেখেন জাকির ভাই, আপনি মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু দুইটা ধারা বিভক্ত এখন। হ্যাঁ, একটা হচ্ছে ন্যাশনাল ফোর্স আর হচ্ছে ইসলামিক ফোর্স, দুই ধারা বিভক্ত। সুতরাং মানে আপনি যদি, আমি খোলাখুলি বলি যে এই সন্তানেরা যদি বড় দলের সাথে যেত, তাহলে একটা হয়তো তাদের দল থেকে 2-1 এমপি বেরিয়ে আসতে পারতো। কিন্তু এমনি এনসিপি দিয়ে বা এই জোট দিয়ে আপনার পার্লামেন্টের সদস্য হবে, এটা চিন্তাই করা যায় না, চিন্তার বাইরে। আর একটা জিনিস, আমি বেশ কিছুদিন আগে আপনার সম্ভবত নাহিদ ইসলাম একটা কথা বলেছিল যে পাকিস্তানের প্রতি রাজনীতি, আর কি কি শব্দ উচ্চারণ করেছিল। আমি বলেছিলাম যে বাংলাদেশে কখনোই পাকিস্তানের প্রতি রাজনীতি ছিল না। 1971 এর আগে তো এটা পাকিস্তানে ছিল। আমরা সেই পাকিস্তান থেকে কিন্তু মানে পশ্চিমাদি অর্থাৎ আমাদের শাসক গোষ্ঠীর সাথে এক ধরনের মানে ব্লেম দিয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছি, তাই না? আমরা একটা আলাদা রাষ্ট্র, মানে পাকিস্তানের কাঠামো থেকে বেরিয়ে এসে আমরা বাংলাদেশ তৈরি করেছিলাম, তাই তো? কিন্তু বাংলাদেশ তৈরি করার পর এখানে কিন্তু সবসময় একটা ভারতপন্থী রাজনীতি বিরাজমান ছিল, এবং সেই ভারতপন্থী রাজনীতিটাকে আমরা এই 24-এ এসে কিন্তু আমরা উৎখাত করে ফেলেছি, তাই না? সুতরাং আমি তখন বলেছিলাম যে আমাদের সন্তানদের উচিত, যারা এনসিপি করেন বা 24-এ যারা ভূমিকা রেখেছে, তাদের বেশি করে পড়াশোনা করা দরকার, এবং তাদের শুধু পড়াশোনা পাশাপাশি যারা অভিজ্ঞ তাদের সঙ্গে এক ধরনের ডিসকাশন করলে কি হবে, আপনারা আরো জানবেন, এবং যত জানবেন আপনি তত আপনি কি বলে আপনার মানসিকতা, আপনার রাজনীতি কি বুদ্ধিমত্তা আপনার অত উন্নত হবে, তাই না? এই জন্য দেখেন সাবরিজ বলছেন নো তাই সেলফ, নিজেকে জানো। তো নিজেকে জানতে গেলে কি করতে হবে? পাশাপাশি যারা আছেন তাদের সাথে কথা বলতে হবে, শেয়ার করতে হবে, ইতিহাস জানতে হবে, তাহলে সম্ভব আমাদের এই সন্তানরা ভালো কিছু করা যায়। আমি আমাদের সন্তানদের জন্য কিন্তু আমি অমঙ্গল কামনা করি না, আমি সবসময় এনসিপিকে সাধুবাদ জানাই এবং তাদের সাহসকে আমি সম্মান করি, এবং তারা যাতে করে আরো ভালো কাজ করতে পারে, এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, তার বাইরে সবাইকে নিয়ে এক ধরনের বলবো যে একটা সমন্বিত ঐক্যবদ্ধ একটা যদি বলয় তৈরি করা যায়, তাহলে সম্ভব মানে কিছু একটা করা। শুধু ক্ষমতা যাওয়াই কিন্তু ভুল না, আপনি ক্ষমতার বাইরেও কিন্তু ভূমিকা রাখা যায়, তাই না? যারা ক্ষমতায় যাবেন, পার্লামেন্টে থাকবেন, তাদেরকে প্রেসার করা, তাদেরকে বাধ্য করা রাষ্ট্রের ভালো ভালো কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য, এগুলো তো জাকির ভাই করা যায়, তাই না? রাইট, অবশ্যই। সেই জন্যই তো জুলাই হয়েছে, সেই জন্যই তো আমরা এই ফেসিবাদ থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করেছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ইস্যুটিতে সময় দিয়েছেন। তো যদি আপনি শেষ বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, যে কথাটা আমরা কেউই বলি না। আমরা যারা প্রবাসী থাকি, আমরা কিন্তু মানে দেশে যাই, তাই না? দেশে যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আমরা যেভাবে হ্যাসেলের শিকার হই, বিশেষ করে দেখেন মধ্যপ্রাচ্য থেকে একটা মানুষ যখন 4 বছর 5 বছর দেশে ব্যাক করে, একটা ব্যাগ নিয়ে যায়, তার মধ্যে পরিবারের জন্য জিনিসপত্র নিয়ে যায়, সেগুলোকে কেটে একদম ছিঁড়ে আপনার একটা খালি ব্যাগ মানে ফেরত দেওয়া হয়। এবং আমি গত পরশুদিন দেখলাম একটা লোকের দুটো তালা, মানে তার লাগেজ নাই, কিন্তু লাগেজের তালাগুলো তাকে দেওয়া হয়েছে। এই বিষয়টাকে সরকারের উচিত খুব কঠোর হস্তে দমন করা, এবং সেখানে এক ধরনের আমি বলবো যে মানে সিকিউরিটি এনশিওর করা, এবং পাশাপাশি সেখানে আপনার প্রয়োজন বোধে আপনি আরো উন্নত, সেখানে দরকার হয়, আমার তো সেনাবাহিনী এখন আছে, বা সেনাবাহিনীর পাশাপাশি আরো মানে শক্তিশালী কোনো সিকিউরিটি সেখানে দেওয়া যায় কিনা, নিরাপত্তা দেওয়া যায় কিনা, বিশেষ করে আমাদের এই মানে যারা বিদেশ থেকে যাই আমরা, এর সর্বশান্ত আমি দেখি যে মাঝে মাঝে এয়ারপোর্টে গড়াগড়ি করে আহারে সর্বোচ্চ নিয়ে গেছে। তো এই বিষয়টা সরকারকে এনশিওর করা দরকার, কারণ প্রবাসীরা যদি আজকে ভূমিকা না রাখে, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে। সুতরাং সেই প্রবাসীদেরকে সিকিউর করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে অ্যাটলিস্ট পরিবারের কাছে হাসি খুশি মুখে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, এটা যদি না করতে পারি, তাহলে জাকির ভাই খুব দুঃখজনক। আমি আহ্বান জানাতে চাই বর্তমান গভর্নমেন্টকে অ্যাটলিস্ট, কারণ ডক্টর ইউনূস তো উনিও তো প্রবাসী ছিলেন 71-এ, সুতরাং উনি আমাদের কষ্ট বোঝেন বলেই কিন্তু অনেক কিছু উনি মাথায় নিয়েছেন। এই জিনিস মাথায় নেওয়া যায় যে অ্যাটলিস্ট যারা প্রবাসীরা যাবে, তাদের ব্যাগগুলো লাগেজগুলোকে খুব নিরাপত্তার সহিত তাদেরকে পৌঁছে দেওয়া, এবং তাদের নির্বিঘ্নে তাদের পরিবারের কাছে তারা যেতে পারে, এই ব্যবস্থা করা। জাকির ভাই ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।